প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তাহলে তোমরা খাতা কলম নাও, লেখাগুলো বুঝতে অসুবিধা হলে আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে দিব, তোমরা খাতায় লিখে নিবা। চিত্রটা খেয়াল করো। আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা এটা একটা বিভেদ তল, আর এটা হচ্ছে তার উপরে একটা ভার্টিক্যাল লাইন। নিচের এই অংশটাকে আমরা বলতেছি এ মাধ্যম, উপরের এই অংশটুকুকে আমরা বলতেছি বি মাধ্যম। তোমরা আগের ক্লাসগুলো যদি স্যারের করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো। এ মাধ্যম সেটা যে কোনো মাধ্যম হতে পারে, বি মাধ্যম সেটা অন্য কোনো মাধ্যম হতে পারে। এ মাধ্যম পানি হতে পারে, বি মাধ্যম কাঁচ হতে পারে, এ মাধ্যম কাঁচ হতে পারে, বি মাধ্যম তেল বা অন্য কোনো লিকুইড পদার্থ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা জানি যে আলো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যেতে থাকলে সে তার দিক পরিবর্তন করে, আর এই দিক পরিবর্তনটাই আমরা আলোর প্রতিসরণ হিসেবে বর্ণনা করতেছি। আলো যে দিক পরিবর্তন করে তার অনেক ঘটনা তোমরা দেখে থাকবা। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই সৃজনশীলের আলোকে যে বিষয়গুলো আসবে আমি সেই বিষয়গুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমাদেরকে আগে থেকে লিখে রাখছি এই অর্থে যে আমি লিখতে লাগলে অনেক সময় নষ্ট হবে, কিন্তু তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা খেয়াল করে কোশ্চেনগুলো তুলে নাও আগে, তারপরে আমি সমাধানটা তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে সৃজনশীল, সংক্ষেপে লিখছি সৃজনশীল। চিত্রটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। আবার খেয়াল করো, চিত্রটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে হেডিংস দেওয়া হচ্ছে সৃজনশীলের। যেহেতু চিত্রটা আমার অনেক কিছু নির্দেশ করতেছে, দেখো এ একটা রেখা, এই রেখাটার আলোটা যাচ্ছে এই বরাবর বিভেদ তলের উপরে ও বিন্দুতে পড়ার পরে সে তার দিক পরিবর্তন করে ও এ প্রাইম পথে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপাতন কোণ হচ্ছে 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণ এখানে 60 ডিগ্রি। তাই পেন্সিল নিয়ে সুন্দর করে স্কেল দিয়ে টান দাও। বাঁকা দ্বারা দাগ দিলে কিন্তু আমার চিত্রটা বুঝতে তোমাদের অসুবিধা হবে পরে। স্কেলটা নাও, হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনটা নাও। এটা হচ্ছে এন ও এন প্রাইম। সেই এইখানে যে কেন্দ্রবিন্দু সেটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করতেছি। এও হচ্ছে এর মাধ্যম থেকে আগত আলোক রশ্মি, আর ও এ প্রাইমটা হচ্ছে বি মাধ্যমের প্রতিসরিত রশ্মি। ঠিক অনুরূপভাবে আরো একটা আলোক রশ্মি যাচ্ছে, সেটা হলো বি ও। এটা প্রতিসরণের পরে বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে ও বি প্রাইম। আলোর এই ঘটনা যেটা বি আলোটা যাচ্ছে, এটা আমরা একটা আলাদাভাবে নামকরণও জানি, সেটা হলো কি এই কোণটা যেটা তৈরি করতেছে সেটা হচ্ছে সংকট কোণ, অর্থাৎ বি ও এন প্রাইম। এইটা হচ্ছে একটা সংকট কোণ। সংকট কোণের সংজ্ঞা তোমরা নিশ্চয়ই জানো যে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায় অথবা 90 ডিগ্রি কোণে যায়, এই আপাতন কোণকে বলা হচ্ছে সংকট কোণ বা ক্রান্তি কোণ। তাহলে আমাদের চিত্রে এই জিনিসগুলো যা যা দেওয়া আছে সেগুলো সুন্দর করে আগে লিখে ফেলো। এরপরে এই চিত্র থেকে তোমাকে কোনো না কোনো প্রশ্ন করা হবে, যেটা গ এবং ঘতে তোমাকে অঙ্ক করে বোঝাতে হবে। উদ্দীপক থেকে সরাসরি প্রশ্নে চলে যাব পরে, আগে ক এবং খ নাম্বার প্রশ্নটা তুলে নাও। ক নাম্বার প্রশ্নটা বলা হচ্ছে কি, আলোক কেন্দ্র কি? তোমাদের বইটা এটা খুব ভালো লেখা হয় নাই, আমরা বিগত দিনে বলেছি অনেকবার। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো বইতে সরাসরি পাবা না, গাইডের হেল্প নিবা। পারলে বিগত যে পুরাতন বইটা সেটা সংগ্রহ করলে সেখানে অনেক সুন্দর করে এগুলো আলোচনা করা আছে। প্রত্যেকটা অধ্যায়ের জন্যই তোমার খুব ভালো সহায়ক হবে। তোমরা একটু পুরাতন মার্কেটে খোঁজ নিয়ে বইটা পেলে অথবা বড় ভাইদের সাথে যোগাযোগ করে যদি বইটা পাও তাহলে সেই বইটা সংগ্রহে রাখো। ক নাম্বার হচ্ছে আলোক কেন্দ্র কি? প্রশ্নবোধক চিহ্ন।
তুলতে পারছো নিশ্চয়ই। ক নাম্বার হচ্ছে দেয়ালে পেরেক আটকে থাকে কেন? ক নাম্বার প্রশ্ন হচ্ছে দেয়ালে পেরেক আটকে থাকে কেন? আমি দেওয়ালে যখন একটা পেরেক মারলাম সেটা বের হয়ে যাচ্ছে না, এটা কোন ঘটনার প্রেক্ষাপট? এই অধ্যায়ের রিলেটেড নাও হতে পারে। সেক্ষেত্রে ক এবং খ মার্কের প্রশ্ন যেটা সেটা অন্য কোনো অধ্যায় থেকে আসলেও তোমাকে আনসার করতে হবে। এরপরে চলে যাচ্ছি, আবার ক নাম্বারটা আরেকবার রিপিট করতেছি, দেয়ালে পেরেক আটকে থাকে কেন? গ নাম্বার, এখানে একটা কোণ চিহ্ন দেওয়া আছে বি ও এন প্রাইম, চিত্রে কোণ বি ও এন প্রাইম এর মান নির্ণয় করো। তাহলে আমার চিত্রে এটা হলো বি ও এন প্রাইম, এই কোণটা কত এটা তোমাকে নির্ণয় করতে বলছে। এবং দেখাও যে বি মাধ্যমে আলোর বেগ বেশি। দেখাও যে বি মাধ্যমে আলোর বেগ বেশি। আবার বলতেছি, গ নম্বর প্রশ্ন, কোণ বি ও এন প্রাইম এর মান নির্ণয় করো। এটা একটা অংশ। আরেকটা অংশ বলছে এবং দেখাও যে বি মাধ্যমে আলোর বেগ বেশি। তাহলে মাধ্যম ভেদে আলোর বেগ যে ভিন্ন ভিন্ন হয় এটাও আমাদের এই বইয়ে আলোচনা করা আছে। এই অংশের আলোচনার বিষয় তোমরা তোমাদের বইতে কত ভালোভাবে পাবা আমি জানি না, সেই জন্য তোমরা পুরাতন বইটার সহায়তা নিলে ভালো হবে, না হলে টিচারের সহায়তা নাও। তোমাদের পরবর্তী ক্লাস ফাইনসান নেবে, তোমরা সেখানে তাকে জিজ্ঞাসা করে তোমরা উত্তরগুলো নিয়ে নাও। স্যার আজকে ব্যস্ত থাকায় আমি ক্লাস নিচ্ছি। গ নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি, একটি লেন্সের ক্ষমতা 2.5D। আবার বলতেছি, একটি লেন্সের ক্ষমতা 2.5D। তাহলে ডি অর্থ হচ্ছে কিন্তু ডায়োপ্টার, এটা হচ্ছে লেন্সের ক্ষমতার একক। এই সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে, অঙ্ক করতে যেয়ে লাগবে। একটি লেন্সের ক্ষমতা 2.5 ডায়োপ্টার। উক্ত লেন্স দ্বারা চোখের যে ত্রুটি দূর করা যায় তা রশ্মিচিত্র সহ বিশ্লেষণ করো। তাহলে বলছে, আবার ঘ নম্বর প্রশ্নটা রিপিট করতেছি যদি কোনো জায়গায় মিস হয়ে থাকে। একটি লেন্সের ক্ষমতা 2.5 ডায়োপ্টার। উক্ত লেন্স দ্বারা চোখের যে ত্রুটি দূর করা যায় তা রশ্মিচিত্র সহ বিশ্লেষণ করো। গ এবং ঘ এর মধ্যে অনেকগুলো অংশকে আমি একসাথে নিয়ে আসতে পারতেছি, ফলে তোমরা যদি প্রত্যেকটা অংশই নিজে করতে পারো আমি মনে করব যে তোমরা তাহলে এই অধ্যায়টা খুব ভালো মতো বুঝে গেছো। আর যদি না পারো তাহলে আমি সমাধান গ এবং ঘ করে দেব, তখন তোমরা সেটা মিলিয়ে দেখো যে তোমার অংশটুকু জানা অংশটুকু আর আমার করে দেওয়ার অংশটুকু এক হচ্ছে কিনা। যদি এক হয় তাহলে ঠিক আছে, আর যদি ভুল হয় তাহলে অবশ্যই সেটা সংশোধন করে নাও খুব দ্রুত। আমরা আরেকবার বলতেছি ঘ নম্বর প্রশ্নটা, একটি লেন্সের ক্ষমতা 2.5 ডায়োপ্টার। উক্ত লেন্স দ্বারা চোখের যে ত্রুটি দূর করা যায় তা রশ্মিচিত্র সহ বিশ্লেষণ করো। আমি আশা করতেছি তোমরা সুন্দর মতো সৃজনশীল প্রশ্নটা খাতায় তুলে নিছো। এরপরে ধাপে ধাপে আমরা এর পরের অংশটুকুতে যাব। তোমরা ঘ নাম্বার সমাধানটা তুলে নাও খাতায়। আমি তোমাদেরকে প্রশ্ন কিভাবে সমাধান করা হলো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, গ নাম্বারটার জন্য আমি প্রশ্নের যে চিত্রটা সেটা রেখে দিয়েছি। তাতে চিত্রের মধ্যে অনেক ইনফরমেশন আছে, যে কারণে ডান পাশে দেওয়া আছে এই পার্টটুকু আমার না লিখলেও চলবে।
তোমরা এইভাবেও আনসার করতে চাইলে পারবা। একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করলে তোমাদের ক্ষেত্রে যারা এক্সামিনার তারা একটু অন্যভাবে বিষয়টাকে মূল্যায়ন করবে। তবে ভিন্ন বলতে এমন না যে ঐকিক নিয়মে অঙ্ক করব। সেই জন্য আমি তোমাদেরকে বলতেছি যে আমি যেভাবে দেখা দিচ্ছি এক্ষেত্রে তোমাদের ফুল নাম্বার পেতে অনেক সহায়তা হবে। আর 9 নাম্বার প্রশ্নটার সমাধানটা একটু বড়, বলে ডান পাশে দেওয়া আছে পাঠটুকু লিখতে পারো, কোনো সমস্যা নাই, তবে না লিখলেও তোমাকে নাম্বার ফুল দেওয়া হবে। আসলে আমরা সমাধানে প্রথমে আমরা যাচ্ছি, দেখতেছি আমরা জানি এ ইটা বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে এ ইটা বি, এই চিহ্নটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। আমরা এর আগেও আলোচনা করেছি। সেক্ষেত্রে সাইন আই বাই সাইন আর, আই মানে হচ্ছে আপাতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর আর মানে হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা প্রতিসরিত রশ্মি বা প্রতিসরণ কোণকে নির্দেশ করতেছে আর দ্বারা, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে সাইন আই বাই সাইন আর এটা আমরা জানি। আমার উদ্দীপকে কোথাও এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া নাই, সেই কারণে আমি আগে প্রতিসরাঙ্কটা বের করতেছি। কারণ আমার এ মাধ্যম থেকে আলো এ ও এ প্রাইম পথে যাচ্ছে, তার জন্য আপাতন কোণ আর প্রতিসরণ কোণ দেওয়া আছে। আপাতন কোণ 45 ডিগ্রি আর প্রতিসরণ কোণ 60 ডিগ্রি বসিয়ে আমরা যেটা পেলাম এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছে 0.8165। দশমিকের পরে আরো ডিজিট ছিল, আমি সেগুলোকে নেইনি, কিন্তু তারপরে আমি দেখো 4টা ডিজিট নিছি, কারণ এটা দশমিকের পরে অনেক মানগুলো অনেক ছোট নির্দেশ করতেছে বলে একটু বড় করে বেশি করে নেওয়া ভালো। তা না হলে উত্তরে যে দেখা যাচ্ছে অনেকটা পার্থক্য তৈরি হতে পারে। তোমরা চাইলে ক্যালকুলেটরে যে মানগুলো আছে সবগুলোই নিতে পারবা, কোনো সমস্যা নাই। তবে বাদ দিয়ে শুধু 2 ডিজিট নিলে সেক্ষেত্রে রেজাল্ট হয়তো তোমার একরকম আসবে, তোমার বন্ধুরটা আরেক রকম আসবে। আর তোমাদেরকে আবারও বলতেছি যে উত্তর একাধিক হতে পারে, কাছাকাছি উত্তর হতে পারে, সবগুলোই আমরা গ্রহণ করি। কিন্তু এখন দেখি যে তুমি নিজেরটা কেটে দিয়ে অন্যেরটা দেখে ভুল লিখছো, তখন দেখা যাচ্ছে যে দেখা দেখি ফলে তোমার নাম্বারটা কেটে কমে যাবে। এরপরে চলে যাচ্ছি, আমার যেহেতু প্রশ্ন ছিল যে কোণ বি ও এন প্রাইম, এই কোণের মান কত, এই কোণের মানটা অর্থাৎ বি আলোক রশ্মির জন্য এটা কিন্তু আপাতন কোণ বি ও এন প্রাইম, আর প্রতিসরণ কোণ কোনটা এন ও বি প্রাইম, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এই চিত্রে। সেজন্য বলতেছিলাম যে স্কেল দিয়ে যদি তুমি সমান করে দাগ না দাও, বাঁকা তারা দাও, তাহলে তুমি বুঝতে পারবে না এটা 90 ডিগ্রি হলো না অন্য কোনো কোণ নির্দেশ করতেছে। এন এন প্রাইমটা হচ্ছে ভার্টিক্যাল লাইনের উপরে লম্ব, সেই কারণে এন ও বি প্রাইমটা হচ্ছে 90 ডিগ্রি কোণ নির্দেশ করতেছে বি আলোক রশ্মির জন্য প্রতিসরণ কোণ হিসেবে। তাহলে আমাদের যেহেতু এ বি ও এন প্রাইম লাগবে, এটা আপাতন কোণ, প্রতিসরণ কোণ এন ও বি প্রাইম 90 ডিগ্রি, এটা জানা আছে। আবার আমরা এখানে বের করে ফেললাম এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটাই আবার লিখতেছি যে আবার এ ইটা বি সমান সাইন আপাতন কোণ আয়ের পরিবর্তে লিখতেছি বি ও এন প্রাইম, সাইন আর এর পরিবর্তে লিখতেছি প্রতিসরণ কোণ এন ও বি প্রাইম। লেখাটা ছোট দেখাতে পারে, কিন্তু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে খাতায় তুললে আর দেখলে তোমার সুবিধা হবে বুঝতে। প্রতিসরাঙ্কের মানটা এখানে নিয়ে এসে বসাই দিলাম, সাইন বি ও এন প্রাইম এটা আমি বের করব, আর এন ও বি প্রাইমের মান 90 ডিগ্রি, সেই অর্থে সাইন 90 ডিগ্রি লিখলাম। সাইন 90 ডিগ্রির মান ক্যালকুলেটরে দেখো 1 দেখাবে, আমার লাগবে শুধু বি ও এন প্রাইম, এটাকে এক পাশে নিলাম, তাহলে এর সাথে যে সাইনটা ছিল সেটা এই পাশে চলে যাওয়াতে সেটা সাইন ইনভার্স হয়েছে। ক্যালকুলেটরে শিফট বাটন আছে, শিফট বাটন চেপে সাইন চাপলে সাইন ইনভার্স উঠবে। তারপরে এই ডিজিটগুলো তুলে
ইকুয়াল বাটনে চাপলে তোমার আনসারটা চলে আসবে। দেখো তোমরা অনেকে নিজে যদি শুরুতে করে থাকো, করতে গেলে অনেকের ভুল হতে পারে। আরেকবার আমার সাথে করো, দেখবা যে তোমার পরীক্ষা হলে আর ভুলটা হবে না। কোশ্চেন এইটুকু একটা আনসার, ফলে এখানে একটা আনসার লিখছি। দ্বিতীয় একটা প্রশ্ন ছিল কি মনে আছে? আমি বলতেছিলাম যে বি মাধ্যমে আলোর বেগ বেশি। এখন এই মাধ্যমটা কি এটা বলে দেয়া নাই। যদি এই মাধ্যমটা বায়ু হিসেবে বলে দেওয়া থাকতো তাহলে আমরা বুঝতাম যে বায়ুতে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু আমি জানি না এই মাধ্যমটা কি। আবার বি মাধ্যমটা কি সেটাও কিন্তু আমি জানি না। শুধু জানি এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্কের মান 0.8165। প্রশ্ন যেহেতু বলতেছে যে বি মাধ্যমে আলোর বেগ বেশি, তো তোমাকে দেখাইতে হবে। তাহলে কি করা যায় বলো? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। দেখো আবার এ ইটা বি লিখছি সমান, এখানে লিখতেছি CA/CB। CA/CB এটা কিন্তু সাফিক্স হিসেবে লিখছি, ছোট করে নিচে লিখতেছি। সিটা বড় থাকবে, সিটা বড় থাকবে, বি এ আর বি ছোট থাকবে। ব্র্যাকেটিং এখানে লেখা হচ্ছে যে এ মাধ্যমে আলোর বেগ, সি এর দ্বারা বোঝানো হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ, সিবি দ্বারা কি বোঝানো হচ্ছে বি মাধ্যমে আলোর বেগ। এ মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগ যদি জানি তাহলে বি মাধ্যমে আলোর বেগটা বের করা যাবে। এটা যদি এ মাধ্যমে আলোর বেগ জানা থাকে। এ মাধ্যমে আলোর বেগ কি জানি আমরা? না, এখনো পর্যন্ত আমরা জানি না। যদি এটা বায়ু হতো তাহলে সরাসরি বলতে পারতাম। তাহলে কি করা যায়? এ ইটা বি সমান মান জানা আছে আমার, সি এটা এ মাধ্যমে আলোর বেগ জানি না, এভাবে রেখে দিলাম। সিবিটাকে এই পাশে পার করলে এটা নিচে চলে আসবে, সেভাবে আমি রিঅ্যারেঞ্জ করে সি এর নিচে 0.8165 লিখতেছি। এই একটা সম্পর্ক দাঁড়ালো ম্যাথমেটিক্সের ভাষায়। তোমরা এখানে সি এর মান যাই বসাও না কেন, যদি 1 বসাও দেখবা সিবি এর মানটা 1 এর থেকে বেশি আসবে। 2 বসালে সি এর মান 2 বসালে সিবি এর মান 2 এর থেকে বেশি আসবে ভাগ করলে। নিজে ক্যালকুলেটরে করে দেখো, কি পেলাম? নিশ্চয়ই পাওয়ার কথা। তাহলে যেহেতু আমি দেখতেছি সি এর যে কোনো মানের জন্য সিবি এর মানটা বড় হচ্ছে, সেই অর্থে আমি বলতে পারি অতএব সিবি ইজ গ্রেটার দেন সি। অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগের থেকে সি মাধ্যমে আলোর বেগটা বেশি। এই সম্পর্ক থেকে যা পাওয়া গেল সেটাই আমি লিখতেছি। সুতরাং বি মাধ্যমে আলোর বেগ বেশি হবে, বা বি মাধ্যমে আলোর বেগ বেশি লিখে আমি আনসারটা শেষ করলাম। নিশ্চয়ই গ নাম্বার প্রশ্ন অনেকগুলো বিষয় ছিল, তোমরা বুঝতে পারতেছো। আর কোথাও যদি বুঝতে না পারো আমি আবারও বলতেছি, কমেন্টসে জানিয়ে দাও। আমরা সমাধান ভয়ে দেখো শুরু করতে যাচ্ছি। সেক্ষেত্রে গ নাম্বার প্রশ্নটা ভালো করে মনোযোগ দিয়ে দেখলে বিষয়টা বুঝতে পারবা। একটু ঘোরায় প্রশ্নটা করা আছে তোমাদের জন্য। সেক্ষেত্রে এখানে দেওয়া আছে ক্ষমতা পি সমান হচ্ছে 2.5 ডায়োপ্টার। আমরা আগে ওই লেন্সের ফোকাস দূরত্বটা কত সেটা বের করতে চাচ্ছি, এটা আমাদের কাজে লাগবে। ফোকাস দূরত্ব এফ সমান আমরা ওয়াট লিখলাম। সেক্ষেত্রে আমরা জানি ক্ষমতা পি সমান 1/f, এটা লেন্সের ক্ষমতা নির্ণয়ের সূত্র, তোমরা বইতে দেখলে পাবা। সেখান থেকে এফ বের করলাম 1/p, পি এর মানটা বসাই দিয়েছি সরাসরি 2.5, তাতে 0.4 মিটার ফোকাস দূরত্ব আসছে। মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলাম আমরা 40 সেন্টিমিটার, তাতে আমরা বুঝতে পারবো যে উক্ত লেন্সের ক্ষমতাটা আসলে 40 সেন্টিমিটার। তোমাদের কাছে প্রশ্ন এভাবেও করতে পারে যে একটা লেন্সের ক্ষমতা 40 সেন্টিমিটার বলতে কি বোঝো? তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জানা থাকা দরকার যে 40 সেন্টিমিটার হচ্ছে একগুচ্ছ সমান্তরাল কোনো আলোকরশ্মিকে 40 সেন্টিমিটার দূরে কোনো একটা বিন্দুতে মিলিত করতে পারে এই লেন্সটা। যেহেতু এর মানটা প্লাস, ক্ষমতা প্লাস, পজিটিভ মান, সেই কারণে আমরা এখানে লিখতেছি যেহেতু লেন্সের ফোকাস দূরত্ব
ধনাত্মক। আবার খেয়াল করো, যেহেতু লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক, সুতরাং এটি উত্তল লেন্স। তাহলে আমরা এটাকে উত্তল লেন্স হিসেবে বিবেচনা করতেছি। আর আমরা জানি সহায়ক লেন্স দ্বারা চোখের দীর্ঘ দৃষ্টি দূর করা হয়। যেহেতু আমরা এখানে আলাদা করে একটা লেন্সের কথা বলতেছি, এই লেন্সটা আমার কি করবে, একটা ত্রুটিযুক্ত চোখের ত্রুটি দূর করতে সহায়ক হবে। সেই জন্য আমরা বলতেছি যে আমরা জানি সহায়ক উত্তল লেন্স দ্বারা চোখের দীর্ঘ দৃষ্টি দূর করা হয়। উত্তল লেন্স সহায়ক হিসেবে আমার দীর্ঘ দৃষ্টি দূর করতে ব্যবহার হয়। সেক্ষেত্রে আমরা নিম্নে রশ্মিচিত্রের মাধ্যমে দীর্ঘ দৃষ্টির ত্রুটি দূর করতে উক্ত লেন্স কিভাবে সহায়ক তা উল্লেখ করা হলো। আমি পরবর্তীতে এখনই একটা চিত্র আঁকবো, সেই চিত্রে কিভাবে উত্তল লেন্স দীর্ঘ দৃষ্টি দূর করতে ব্যবহৃত হচ্ছে সেই চিত্রগুলো আঁকবো। তোমরা সুন্দর করে দেখে দেখে খাতায় তুলবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এই প্রশ্নটা 4 মার্কের প্রশ্ন, একটু বড়ভাবে বিস্তৃতভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে। আবার শেষ কথাটা বা শেষ লাইনটা বলতেছি, নিম্নে রশ্মিচিত্রের মাধ্যমে দীর্ঘ দৃষ্টির ত্রুটি দূর করতে উক্ত লেন্স কিভাবে সহায়ক তা উল্লেখ করা হলো। তোমরা চিত্রগুলো খাতায় আঁকার জন্য পেন্সিল নিয়ে রেডি থাকো। আমি তোমাদেরকে যেভাবে নির্দেশনা দিতেছি, আমার নির্দেশনা মেনে তোমরা চিত্রগুলো আঁকার চেষ্টা করো। দেখবা যে তোমরা সঠিক চিত্রটা আঁকতে পারছো। যদি সঠিক চিত্র না হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা 4-এ 4 নাম্বার পাবা না। সেই কারণে চিত্রটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা প্রথমেই চোখ আঁকার জন্য একটা সার্কেল বা বৃত্ত আঁকবো কম্পাস দিয়ে। যদিও চোখ সম্পূর্ণ গোলাকার না, তারপরেও তোমরা আঁকো, এক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হবে না। সামনের এতটুকু অংশ যেটা দেখা যাচ্ছে শ্যাডো অংশ, এটাকে আমরা চোখের লেন্স হিসেবে বিবেচনা করতেছি। তাহলে চোখের সামনের এই লেন্স দিয়ে আলোটা প্রবেশ করে পেছনে যাবে। চিত্র 1-এ আমরা একটা বিন্দু সিলেক্ট করতেছি, অর্থাৎ এই বৃত্তের মাঝ বরাবর লেন্সের মধ্যে দিয়ে একটা হরিজন্টাল রেখা একেবারে টানতেছে। এই হরিজন্টাল রেখার উপর একটা বিন্দু নেওয়া হলো ও। ও হচ্ছে একটা অবজেক্ট। সেই অবজেক্ট থেকে যেটা আলো এই পথে এবং এই পথে লেন্সে এসে পড়তেছে, সেটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তোমরা খুব বেশি বড় করে নিবা না, একেবারে সরু কোণ হিসাবে এটা সমান যেন হয় দুই পাশে, এরকম একটা কোণ করে স্কেল ধরে লেন্স পর্যন্ত আঁকো। বারবার খেয়াল করে দেখো, স্কেল ব্যবহার করো, পেন্সিল ইউজ করো, দেখবা পারবা। এই ও বিন্দু থেকে দুইটা সমান্তরাল না সোজা রেখা লেন্সে এসে পড়তেছে, আর মাঝখানে যে ভার্টিক্যাল লাইনটা হরিজন্টাল লাইনটা টানা আছে তার সাথে একটা কোণ করে। এই দুইটা হচ্ছে আপাতিত আলোক রশ্মি। এই আপাতিত আলোক রশ্মি লেন্সে আপাতিত হয়ে প্রতিসরণের পরে রেটিনার পেছনে ও প্রাইম বিন্দুতে মিলিত হচ্ছে। রেটিনার পেছনে আলো যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু মনে হবে যে আলোগুলো রেটিনার পেছনে কোথাও মিলিত হবে। সেই অর্থে ও একটা বিন্দু বস্তুর প্রতিবিম্ব রেটিনায় বিস্তৃত একটা অবস্থা নির্দেশ করবে, যা কিনা লক্ষ্যবস্তুকে চিনতে তার অসুবিধা হবে। উক্ত ব্যক্তি এই বিন্দু বস্তুটাকে ভালো মতো সে দেখতে পাবে না। এখানে একটা বিন্দু দেখো, আমি এ সিলেক্ট করতেছি। প্রত্যেকটা বৃত্ত একই লাইনে আঁকবো। প্রথম কথা হচ্ছে 3টা বৃত্ত আগে এঁকে নিব, 3টা হরিজন্টাল লাইন টেনে নিব। 3টারই দেখো লেন্স থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এ বিন্দু রাখা আছে। 3টারই প্রত্যেকেই সমান দূরত্বে আমি এ একটা পয়েন্ট চিহ্নিত করতেছি। আমি পাশে এখানে বলে দিচ্ছি যে এ হচ্ছে দৃষ্টির নিম্ন সীমা, তার মানে চোখের থেকে এর দূরত্ব 25 সেন্টিমিটার নির্দেশ করতেছে। আমরা জানি একটা সুস্থ স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার থেকে
অসীম পর্যন্ত দেখতে পায় তার নিম্ন সীমাটা হচ্ছে এ বিন্দু। সেই এ বিন্দুটাকে চিহ্নিত করা হচ্ছে। চিত্র 1-এর ও থেকে আসা আলো রেটিনার পেছনে প্রতিবিম্ব ও প্রাইম গঠিত হয় সে দেখতে পায় না, মানে তার চোখে ত্রুটি আছে। এর পর থেকে যে কোনো দূরত্বের বস্তুকে একটা সুস্থ স্বাভাবিক চোখের দেখার কথা ছিল। যেহেতু ওই লোকটা দেখতে পাচ্ছে না, এবার ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে পরীক্ষা করবে সে কোথা থেকে দেখতে পায়, খুব ভালো দেখতে পায়। সেই পরীক্ষার উদ্দেশ্যে তার চোখ থেকে ভিন্ন ভিন্ন দূরত্বে ভিন্ন ভিন্ন বস্তু রেখে তাকে দেখতে বলা হবে, এবং সে যেখানে ইন্ডিকেট করবে যে সেখানে দেখতে পাচ্ছে ডাক্তার সেই দূরত্বটা নির্দেশ করবে। তাহলে ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই ব্যক্তিটা দেখা যাচ্ছে ও অবজেক্টটাকে এই বরাবর থেকে সরিয়ে এই জায়গায় নিয়ে গেলে সে এবার দেখতে পাচ্ছে। তার মানে তার দৃষ্টি নিম্ন সীমাটা এখন এখানে, এরপরে বাইরে যে কোনো দূরত্বের জন্য সে দেখতে পায়, কিন্তু এই জায়গা থেকে এর ভেতরে কোনো বিন্দুতে বস্তু রাখলে সে দেখতে পায় না। তাহলে আমরা তার ত্রুটিটা নির্ণয় করে ফেললাম। ঠিক একইভাবে আমরা স্কেল ধরে আঁকবো, হাত দিয়ে আঁকবো না। এই ক্ষেত্রে আলোকরশ্মি এসে লেন্সে পড়ে প্রতিসরিত হয়ে রেটিনায় প্রতিবিম্ব গঠন করতেছে, ফলে এখন সে দেখতে পাচ্ছে ওই বস্তুটাকে, ও অবজেক্টটাকে সে দেখতে পাচ্ছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই জায়গা কেন, আমি সব জায়গার জন্যই বস্তু দেখতে চাই। তাহলে কি করতে হবে? তখন তাকে ডাক্তার সাজেস্ট করলো যে একটা সহায়ক লেন্স বা চশমা ব্যবহার করার জন্য। এখন সেই চশমাটার লেন্স, উত্তল লেন্স, সেটা কিভাবে কাজ করে সেটা আমাকে জানতে হবে। তোমরা উত্তল লেন্সে ভিন্ন ভিন্ন অবস্থানে বস্তু রাখলে, কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় সেটা তোমরা নিশ্চয়ই ক্লাসে দেখে থাকছো, এবং সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারতেছো। না বুঝতে পারলে পরবর্তী ক্লাসে ফাইন স্যারকে আবার জিজ্ঞাসা করলে সে তোমাদেরকে এটা বুঝিয়ে দিবে। আমরা চলে যাচ্ছি যে আমাদের ও বস্তু আমরা এখানেই রাখতে চাই, এটাকেই দেখতে চাই। তাহলে এই জায়গা থেকে বস্তুটা আলো এই লেন্সে এসে পড়তেছে। দেখো দুইটা ছোট ছোট অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে আলো। এখানে একটু বলে রাখতেছি যে এই ওর প্রতিবিম্বটা যদি আমার আগে যেখানে বস্তুটা সে নির্বিঘ্নে দেখতে পাচ্ছিল সেই জায়গায় রাখি তাহলে সে দেখতে পায়। তার মানে এর ওর প্রতিবিম্বটা ও প্রাইম এই জায়গায় হলে ওই লোকটা সে বস্তুটাকে দেখতে পাবে। প্রথমত আমি এই বরাবর ও বিন্দু সিলেক্ট করতেছে, যেখান থেকে সে দেখতে পাচ্ছে সেই বরাবর ও প্রাইম বিন্দুটা সিলেক্ট করে নিলাম। এইবার ও থেকে দুইটা আলোকরশ্মি লেন্সের মাঝ বরাবর নিয়ে যায় রাখবো। এরপরে মাঝখানের এই বিন্দু যেখানে এসে আলোটা পড়লো সেই বিন্দু আর এই বিন্দু, এই দুটা যোগ করবা। এই বিন্দু আর এই বিন্দু যোগ করবা। যোগ করে এই রেখাটাকে বর্ধিত করলে দেখবা যে সেটা একটু সরে গিয়ে লেন্সের উপরে পড়তেছে। মানে আমার ও থেকে যে আলোটা আসতেছিল সেই আলোটা এখানে এই বরাবর না যে একটু বেঁকে লেন্সের দিকে সরে আসছে। তোমরা স্কেল ধরে আঁকলে বিষয়টা বুঝতে পারবা। আবার বলতেছি, ও থেকে আলোটা লেন্সের মাঝ বরাবর যে বিন্দুতে এসে পড়লো ওই বিন্দু আর যেখানে প্রতিবিম্ব গঠিত হবে সেই বিন্দু ধরে যোগ করো। সেটাই বর্ধিত করে দেখো লেন্সের উপরে এসে পড়তেছে কিনা। না পড়লে প্রয়োজনে এই রেখাগুলোকে একটু ছোট কোণ করে আঁকলে তখন তুমি সেটা পারবা আঁকতে। তা না হলে তোমার লেন্সের বাইরে যদি চলে যায় আলোগুলো তাহলে কিন্তু তোমার চোখে ওই বস্তুটার প্রতিবিম্ব গঠিত হবে না। এইদিকে আলোটা বেঁকে যাওয়ার কারণে এবার লেন্সে পড়ে, চোখের লেন্সে পড়ে সেটা প্রতিসরিত হয়ে রেটিনায় প্রতিবিম্ব গঠন করতেছে বলে হইল এই ও বস্তুটার প্রতিবিম্ব ও প্রাইমে এই লেন্সের কারণে তৈরি হয়েছে। আর এই চোখ যেটা দেখতেছে সেটা হচ্ছে মনে হচ্ছে তার কাছে বস্তু এখানে নাই, বস্তুটা আছে এই জায়গায়। এইভাবে একজন দৃষ্টি ত্রুটি সম্পন্ন লোক সে তার ত্রুটিযুক্ত চোখ দিয়েও সবকিছু দেখতে পাবে। আচ্ছা, আমি আবার বলতেছি যে আমার এই অবস্থার এই দিকে আলো যাচ্ছে না বিধায়
মনে হবে এভাবে আলোটা এসে পড়ে বেঁকে যাওয়ার কারণে, এই লেন্সের কারণে বেঁকে গেছে বলে মনে হবে যে আলোটা এই বিন্দু থেকে আসছে বলে আমি এইভাবে এদিকে ডট রেখা দিছি। যেদিকে আলো যায় না সেদিকে ডট রেখা দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে মাঝখানে মাঝখানে আমি এভাবে দাগ দেওয়ার পরে আমি মুছে দিছি। তোমরা পেন্সিল দিয়ে আঁকবা, এদিকে ইরেজার দিয়ে মুছে দিবা। তাহলে রেটিনার প্রতিবিম্ব গঠিত হলো। এই চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3। চিত্র 1টা হচ্ছে ত্রুটি, চিত্র 2টা হচ্ছে কোথা থেকে সে দেখতে পায়, আর চিত্র 3টা হচ্ছে আমি এই 25 সেন্টিমিটারের পরে যে কোনো বিন্দুতে যেন বস্তু রাখলে তার প্রতিবিম্ব যেন আমার এই ও বরাবর ও প্রাইমের প্রতিবিম্ব গঠিত হয়, সেই অনুযায়ী আমি এখানে একটা লেন্স নির্বাচন করব। তার জন্য আমরা ম্যাথমেটিক্স বা ক্যালকুলেশন করে এই লেন্সের ফোকাস দূরত্ব কত হতে হবে সেটা বের করে ডাক্তার তোমাকে বলবে যে আপনি এত ক্ষমতার একটা উত্তল লেন্স ব্যবহার করুন। তাহলে আমরা এই চিত্র 3টা দ্বারা আমার ত্রুটির অবস্থাটা প্রকাশ করতেছি। ডান পাশে আমি বলে দিচ্ছি যে উপরোক্ত চিত্রে ও হচ্ছে বস্তু, প্রত্যেকটা চিত্রে ওটা হচ্ছে বস্তু আছে, আর হচ্ছে রেটিনা মানে চোখের শেষ প্রান্তে যেটা সেটা রেটিনা। ও প্রাইম এটা প্রতিবিম্ব নির্দেশ করতেছে, এটা ও প্রাইম, এটার ও প্রাইম হচ্ছে এই আর এর উপরেই গঠিত হয়েছে, ফলে এটা দেখাচ্ছি না। এইখানে ও ছিল, এখানে ও প্রাইমটা এই জায়গায় চলে গেছে প্রতিবিম্বটা। এটা হচ্ছে দৃষ্টির নিম্ন সীমা। এ প্রত্যেকটা একই বরাবর একই লাইনে থাকবে দৃষ্টির নিম্ন সীমা। চিত্র 1-এ ত্রুটিযুক্ত চোখ নির্দেশ করতেছে, মানে চিত্র 1 ত্রুটিযুক্ত চোখ নির্দেশ করতেছে, এটা বলে দিলাম। চিত্র 2 চোখের দৃষ্টি সীমা, সে কোথা থেকে ভালো দেখতে পায় সেটা আমরা নির্দেশ করতেছি। চিত্র 3 হচ্ছে সহায়ক লেন্সের সাহায্যে ত্রুটি দূর করা নির্দেশ করছে। আমার চিত্র 3টা হচ্ছে এই যে সহায়ক লেন্স এল, এটা কিভাবে ত্রুটি দূর করতেছে সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। নিশ্চয়ই তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারতেছো। এরপরেও যদি তোমাদের আরো ভালো করে সুন্দর করে গুছায় লিখতে হয়, লিখতে চাইলে তোমরা গাইডের সহায়তা নাও। কিন্তু আমি যেভাবে উপস্থাপন করলাম এভাবে একজন যদি উপস্থাপন করে, চিত্র যদি সব ঠিক থাকে, বুঝাইতে যদি পারে, তাহলে সে 4-এ 4 নাম্বার, এতে কোনো সমস্যা হবে না। আমাদের ক্লাস সময় শেষ হয়ে গেছে, আজকে আমরা এখানে শেষ